হবিগঞ্জ থেকে গোপালগঞ্জ কেন বারবার সংঘর্ষে জড়াচ্ছে এনসিপি? মাইর খেয়েছে গোপালগঞ্জে, এখন হবিগঞ্জে, গোলাপগঞ্জে, মানে কোথাও নিস্তার নেই। আজকের একটা ফটোকার্ড দেখায়, এই যে এনসিপির উপর হামলার প্রতিবাদ করা মিছিলেও হামলা, আহত 20। ভাই এটা কি প্রাকৃতিক বিপর্যয় নাকি খোদার কিয়ামত তাদের উপর, কোনটা? এখন ভাববাদী হিসেবে যদি বলতে হয় তাহলে বলতে হবে এটা গজব, খোদার গজব, আর প্রকৃতির প্রতিশোধ, এগুলো বলতে হবে। এটাই রিয়েলিটি। এরা দেখেন, প্রথমে আপনার দর্শকদের শুভেচ্ছা এবং আপনাকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি। এটা ভুলে গেছিলাম, আসলে মাথা ঠিক না থাকে না, অসুস্থ থাকলে যা হয় আর কি। যাই হোক, এটা বলতে আপনি যে দৃশ্যটা দেখালেন, এটা প্রথমে আমি মনে করেছিলাম হয়তো ঠাট্টা করতেছে, আমি ভাবছিলাম রিল টিল বানাইছে। দেখে মনে হয় যে দুই পক্ষ দুই ক্লাব থেকে আসছে, মজা করে কোনো রিল টিল বানাই কিনা। আমরা দেখি না, আমার ভাবির ছেলেদের, আমাদের যে ন্যাশনাল কট করে দেখছেন, কথা বলতেছি মাথা গরম হয়ে যেতেছে। এই যে আপনার আমার ন্যাশনাল কটকটি পার্টির যে আমার ভাবির ছেলেরা, আমার ভাবির পোলারা, ভাবির ছেলে বলে রাগ করে, এই জন্য ভাবির পোলা বলি। তো ভাবির পোলাদের এমন বানানি দিল, মোটামুটি একটা ওই যে হাটের বাজারে যেরকম মোটামুটি মুরগি চোর ধরলে যেরকম বানানি দেয়, ওরকম একটা হালকা পাতলা বানানি দিল, বেশি দেয় নেই, কারণ বেশি দিলে তো সব আইসিইউতে যাইতো। এরা এখন মার খাবেই, কারণ আপনার যদি জনগণ ভিত্তি না থাকে, এরা তো, এটা যদি বিপ্লব করে আসতো, তারা জুলাই সন্ত্রাস না করে সত্যি সত্যি বিপ্লব করে আসতো, তাদের মানুষ মাথায় তুলে রাখতো। কিন্তু এরা তো বিপ্লব করে আসে নাই, এরা জুলাই সন্ত্রাস করে এসেছে। তারা বিভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছে, তারা বিভিন্ন দেশের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য এসেছে। এবং এরা দালাল হিসেবে, দালালও না, এরা দালাল ইবনে দালাল, দালালের বাচ্চা দালাল। দালাল হইতেও কিছু যোগ্যতা লাগে, কারণ আমাদের জামালপুর জেলায় বা যেখানে পাটের ব্যবসা করে, আপনি জানেন যে মানুষের নাম হয়তো দালাল, পাটের ব্যবসা করতো দালাল বলে, যেমন মনে করেন কোন নামের পিছিয়ে দালাল শব্দ যোগ, এবং সেটা মোটামুটি সমীহ করতো মানুষ। কারণ কি? কারণ যারা পাটের ব্যবসা করে, দালালি করে, তাদের মিনিমাম যোগ্যতা দরকার। যারা তারা দালাল রাখতো না, দালালদের আবার ব্রিটিশেরা, আর ব্রিটিশ আমাদের যারা দালাল ছিল তাদেরকে যথারীতি ইন্টারভিউ দিয়ে রাখতো। পাটের দালালদেরও যথারীতি ইন্টারভিউ দিতে হইতো, এত সহজ না দালাল হওয়া। যাই হোক, তো এরা দালাল না, এরা হলো গোলাম ইবনে গোলাম। দালাল আর গোলামের পার্থক্য আছে, দালাল গোলামের একটু উপরে, গোলাম তো গোলাম। তো এরা যারা আসছে, এরা তো গোলাম ইবনে গোলাম, গোলামও না। ইউনূস হলো গোলাম, আসিফ নজরুলরা গোলাম, এদের বাচ্চা হলো এরা এনসিপিরা। তো এনসিপিরা সারা দেশে যা করেছে, এদের তো এখনো কিছুই শুরু হয় নাই। এদের পাপের 16 কলা পূর্ণ হয়েছে। এরা বাপের বয়সী না, শুধু দাদার বয়সী লোকদের যেভাবে পিটিয়েছে, মেরেছে, গালিগালাজ করেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে বেজ্জতি করেছে। আপনি দেখেন যে জাবের নাকি জুবাইর নাকি জাওয়ার, একটা দেখেন যে পরিবাগে ব্রিজের উপরে কি ঘটলো, মানে ন্যাচারালি এরা বেজ্জতি হয়ে যাচ্ছে। মানে এমন বৃষ্টি ঘটনা, এগুলো আলোচনা করা যায় না, কারণ আমাদের দর্শক 5 বছরের শিশু থেকে শুরু করে 70-80 বছরের মানুষ, নারী পুরুষ সবাই, এগুলো বলা যায়, আমাদের মুরব্বীরাও দেখে থাকে। জি, তো এরা প্রকৃতিও এদের প্রতিশোধ নিচ্ছে, সাধারণ জনগণ এদের প্রতিশোধ নেবে। কারণ যেভাবে এই দেশে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এদের অবস্থান, সব মানে কোথায় আপনি এদের পক্ষে, এমনকি ধর্মের বিরুদ্ধে এদের অবস্থান। ধর্মের নামে এরা বাটপারি করেছে। এরা না ধর্মের পক্ষে, এরা না গণতন্ত্রের পক্ষে, এরা না মুক্তিযুদ্ধের পক্ষে, এরা না দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে, এরা না আইন শৃঙ্খলার পক্ষে। তাহলে কেন মানুষ এদের সাথে থাকবে? বরং এই যে প্রায় 2 বছর হতে চললো, অর্থাৎ আগামী 5 তারিখ আসলে, মানে আজকে 31 তারিখ, 5 তারিখে 2 বছর পূর্ণ হবে। 2 বছর পূর্ণ হবে। তো 2 বছর পূর্ণ হইলে এই 2 বছর যে এরা এখনো ঠিক আছে, এটাই আসলে কপাল। এখনো যে এদের ধরে ধরে যমুনার পারে, পদ্মার পারে লাথি দিয়ে ফেলে দেয় না, বা ঢাকায় মান্ডা খালের মধ্যে চুবায় না, এটাই এদের কপাল। কারণ এরা যেভাবে, আপনি দেখেন প্রতি মুহূর্তে, আপনি দেখেন তো, একটা ব্যক্তি এই দেশের মানুষের যদি অর্থনীতির একটা লোকের উন্নয়ন করতো, 1 ইঞ্চি রাস্তা বানাইতো, আর 1 ইঞ্চি রেলপথ বানাইতো, এই দেশের অর্থনীতির যদি তারা একটা ফ্যাক্টরি বানানো, তো দূরের কথা, যেগুলো জননেত্রী শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেই ফ্যাক্টরিগুলো যদি চালু রাখতো, তাহলেও কিন্তু কিছু না কিছু হইতো। কিন্তু এরা শুধুমাত্র মুক্তিযুদ্ধকে বেইজ্জতি করে নাই, মুক্তিযোদ্ধাদের বেইজ্জতি করে না। আপনি দেখেন 90 বছরের একটা মানুষ, প্রায় 90 বছর, লতিফ সিদ্দিকী, তারা শাপলা চত্বরের ঘটনায় গ্রেপ্তার দেখালো, এটা তো একটা ফাত্রামি। আবার আমাদের দেশের আইনমন্ত্রী নাকি, প্রসিকিউটর বলছে যে তিনি নাকি
15,000 লোক মারছে ওই দিনই নাকি, 15,000 লোক নাকি শাপলা চত্বরে মেরেছে এই লতিফ সিদ্দিকী, আলাপ শুনছেন? অথচ এরা সর্বোচ্চ তাদের হিসেবে এখনো 60 পার করতে পারে নাই কতজন শাপলা চত্বরে মরেছিল। এবং এই শাপলা চত্বরে কারা মরেছে? যারা কোরআনে আগুন লাগিয়েছে, যারা গাছ কেটেছে, যারা নিজেদের প্রকাশ্য শাপলা চত্বর প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। আচ্ছা, এখন যদি আপনার আমি নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করি, বাংলাদেশের প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদ্রোহী অপরাধ না? আমরা সরকারের সমালোচনা, আমরা এটা বলতে পারি এই সরকারকে হটিয়ে আমরা নতুন সরকার করব, কিন্তু আমি কি নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ঘোষণা করতে পারি? এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। তারা কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় 13 সালে 2000 শাপলা চত্বরে লিল্লাখরেরা ওই বিএনপি জামাতের উস্কানিতে নিজেদেরকে, তারা পাকিস্তানের উস্কানিতে তারা নিজেদের প্রধানমন্ত্রী ঘোষণা করলো। তো তাদের মধ্যে মারা গেল কেউ, তাও এক শাপলা চত্বরে কিন্তু একজন লোক মরে নাই, সারা দেশে মরেছে 60-65 জন বিভিন্ন কারণে। কিন্তু বলা হলো 15,000 নাকি লতিফ সিদ্দিকী মেরেছে। তো এই যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান, 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পক্ষে যারা যারা বাংলাদেশে পোস্টকোড বলে পরিচিত 32 নম্বর বাড়িটা ভাঙলো, ঘুরিয়ে দিল, এবং একবার না কয়েকবার, আরো 2-1 বার জ্বালানোর সম্ভাবনা আছে। তাহলে এদের আসলে উদ্দেশ্য কি? আপনি বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ফেললো, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেললো স্বয়ং বাংলাদেশের আর্মি পোশাক পরা। বিষয়টা কি দাঁড়ালো? আপনার শিখাও নির্মাণ বন্ধ করে দিল, সেখানে অপচয় হয়। আচ্ছা, সারাদিন ওই বাতিটা জ্বললে কত হাজার টাকা খরচ হয়, কত টাকা ওই বাতিটা জ্বললে। আসলে তারা মুক্তিযুদ্ধের যে কোনো, যদি তারা মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে কোরআন শরীফে রাখতো, সেটা ভেঙে ফেলতো। আমরা কিন্তু এটা দেখেছি যে তারা নিজের স্বার্থে ধর্মকে কিভাবে ব্যবহার করে। জিয়ার আমলে কি করেছিল? মোরারজি দেশে ভারতের প্রধানমন্ত্রী এসেছিল, বিমানবন্দরে যত কালেমা খচিত ক্যালিওগ্রাফি ছিল সব সরিয়ে দিয়েছিল। আমরা ইতিহাস জানি জিয়া সরকারের। মানে ধর্ম থাকে, ধর্ম তারাই নিজেরা কখনো ধর্ম ডেকে আনে রাজনৈতিক স্বার্থে, কখনো ধর্মকে সরিয়ে দেয় রাজনৈতিক স্বার্থে। যেমন ধরেন ফটমাজার কি করে? পিছনে রাখে দেবী সরস্বতীর, জ্ঞানের দেবী, নদীর দেবী, সুরের দেবী সরস্বতীর মূর্তি, আর সামনে রাখে হলো লালন। রাইখে সে কি করে? সনাতনীদের জেল খাটায়, হিন্দুদের জেল খাটায়, সংখ্যালঘু উচ্ছেদ করে। আবার লালন ভাস্কর্য ভাঙলে, লালনের গান বন্ধ করলেও তার হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, আমরা দেখেছি। তো এই যে আপনি যে শিরোনামটা দিয়েছেন, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ এবং বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, আরো খাবে। ভাবির পোলারা খুব লম্বা লম্বা কথা বলেছে, মানে মানে খারাপ শব্দটা ইউজ করলাম। আচ্ছা ফরিদ ভাই, একটা জিনিস, 1 মিনিট, একটা জিনিস আপনি একটু বলি। এই যে আমার থাম্বেল বা আমার কথা হচ্ছে যে হবিগঞ্জ থেকে গোপালগঞ্জ তো আমাদের এরিয়া, আমাদের মতো আওয়ামী লীগের এরিয়া আর কি, আমাদের মানে কি বাংলাদেশ পুরাটাই আমার। জি জি অবশ্যই। ওদিকে আবার গোলাপগঞ্জ হচ্ছে সিলেটের। আমার কথাতে সব জায়গায় যত মাইর খাইতেছে না, এরা দেখি যে খালি কয় যে বিএমপি মারে, কিন্তু আমার কাছে যা মনে হয় এটা মানে সাধারণ পাবলিকের পিটা। এরা কি ওইটাই ইয়ে করতে চাইতেছে যে মানে আগে সব দোষ ছিল আওয়ামী লীগের, এখন গোপালগঞ্জে মাইর খেলে কয় আওয়ামী লীগ, সিলেটে মাইর খেলে কয় বিএনপি হয়। আমি দুইটা কথা যদি একটু মনে করাই দিই আপনারে, এটা 2001 to 2006 সিলেটের তৎকালীন বিশিষ্ট নেতা, ওনারা বন্দুক পিস্তল লইয়া গুলি করছিলেন সিলেটের এক জামাতের জনসভায়। এরপরে জামাতের নেতা বিশাল রান্দা লইয়া বাইরিসার, এরা জানে বাঁচাইছে পুকুরে লাভ দিয়া। এরপরে আরো এরকম ঘটনা আছে। তো সিলেটে বিএনপি তো ওই সক্ষমতা নাই। আপনার কি মনে হয় না যে এটা আসলে নিজেরাই করাইতেছে টিআরপি বাড়ানোর জন্য? স্বাভাবিক। আমার ভাবির ছেলেরা তো যে কোনো নাটক করতে পারে, তারা নাটক করে নিজেদের লোক মেরে ফেলে। নাটকও হইতে পারে, আবার হইতে পারে যে পাবলিকই তারে পেদানি দিতেছে, দুইটাই সত্য হইতে পারে। তবে দুইটাই মিশ্রণ। ধরেন আমরা পাত্রীর বয়স কত, পড়শিরা কয় 28, পাত্রী মায়ে কয় 10, 9, তো গটাকে করলে তাহলে 18 হয়েছে, সাবালক হয়েছে। তো ধরেন ওইখানে একদল বলতেছে এটা নাটক, আরেকদল বলছে না মায়ের খাইছে, আমরা মাঝামাঝি থাকলাম। তবে খাচ্ছেও, নাটকও আছে। তো নাটক করতে করতে কিন্তু অনেক সময় ধরা খেয়ে যায়। মনে করেন যে হবিগঞ্জে মনে করেন নাটক করেছে, কোনো কারণে ময়মনসিংহে আইছে, তখন নাটক না হয় পাবলিক তো ধরে ফেলতে পারে। তারা তো বুঝবে না, সবাই তো নাটক বুঝে না, তারা তো সত্যি সত্যি ধরে ফেলতে পারে, এবং সেটা ঘটবে। এরা নিজেদের ফাঁদেই নিজেরা পড়বে, অলরেডি পড়ে গেছে। আপনি দেখেন ব্লেজার খলিলের চেহারা দেখেছেন সাক্ষাৎকারের পরে? চেহারাটা দেখেছেন? আচ্ছা, এই যে আপনার ভাইস্তা সে ডিরেক্ট এক সময় কইতো না মাইকে, দেখে ভয় করে দেখা চেহারার মতো অবস্থা আমি করতারি না, ওইরকম দেখাইতো। তো হের ওই গলার টোন কই গেল গা। আবার তারা এখন দাবি জানাইতেছে মব বন্ধ করো, মব মাস্টার কয় মব বন্ধ করো। ভাই কেন? মানে
জামালের বাসায় যদি বলি যে চাচায় চাচারে চাচা ডাকে নাকি, হ্যাঁ, চাচা এখন চাচা ডাকতেছে, বাইসতে ডাকে না আরকি। তো না এরা ভন্ডামি এরা করবেই। এখন বুঝতেছে মব কেমন লাগে। এটাই নিয়ম। যারা ফ্রাঙ্কেনস্টাইন পয়দা করবে, তাদেরকে যারা পয়দা করবে তারাই তো খাবে, অথবা তারা যারাকে সে পয়দা করছে তাকে সে খাবে। এরা তাই করতেছে। এখন কেমন লাগে বাবা? দেখো কেমন লাগে। ভায়োলেন্স মব মানে মানে খারাপ ভাষা চলে আসছিল। বললাম না যে কারা যেন কি বন্ধ করতে চায় আরকি। যাই হোক, ওইটা আনা যাবে না। আমাদের অনেক দর্শক আছে, আমাদের কম বয়সী। যাই হোক, যেটা বলতেছিলাম যে এরা আস্তে, আস্তে দেখবেন আরো ছোট হয়ে আসবে। কয়দিন আগে এক ভাবির পোলা বলল না? গাল ফোলা, ভাবির ফোলা। নাহিদ ইসলাম নাকি ওই যে পেট বড় আরকি। হ্যাঁ হ্যাঁ পিছনে ঘাড়ে গোজ হয়ে গেছে দুম্বার মতো। তারপরে পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে আমার ভাবির পোলাদের। সেই নাহিদ ইসলাম বলল, আওয়ামী লীগ বিএনপি মিলে এসে দেখো, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। এখন দেখি ভাবির পোলা আবার লোকের সংখ্যা দেখছেন? পুলিশ হলো 100, ভাবির পোলারা থাকে 5টা, আর 35টা থাকে সাংবাদিক। এই হলো তাদের দল। এত বিপ্লবী তারা। এইরকম বিপ্লবী যে 20 মাস পরে তারা 20টা লোক জোগাড় করতে পারে না। তাহলে এই ভাবির পোলাদের যে মামা ওয়াকারুজ্জামান ওয়াকার সাহেব, ওই যে মোল্লাদের যে নেতা, জঙ্গিদের নেতা, ভাবির পোলাদের নেতা, মানে পৃষ্ঠপোষক, সে যদি এখন বেড়াকে ফিরে যায়, 20টাও তো খুঁজে পাবে না, 5টাও খুঁজে পাবে না। পাবলিক তাদের উষ্টাবে, পাবলিক এদের থুতু দিবে, জুতা মারবে। আমি নিশ্চিত বেড়াকে সেনাবাহিনী ফিরে গেলে এই ভাবির পোলাদের পাবলিক যেখানে দেখবে সেখানে পাবলিক দূর থেকে জুতা মারবে, কাছে থেকে না। কাছে থাকলে থুতু দেবে, আর দূর থেকে জুতা মারবে, আপনি নিশ্চিত থাকেন। তারপর নতুন জুতা হলে মারবে না, পুরান জুতা দিয়ে মারবে। দেখবেন আপনি এই ভাবির পোলাদের কিভাবে জুতায়। তবে আমার যেটা মনে হয় আর কি, এরা যেমন বিপ্লব বলে, তো ওরা তো আসলে যে আমরা ছোট থাকতে আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল হাবিবুল হক বিপ্লব, তো আমরা মিছিল করতাম বিপ্লব বিপ্লব হাবিবুল হক বিপ্লব। এরা তো বিপ্লবের মানে ওই যে এরা বুঝছে হাবিবুল হক বিপ্লব, আর এরা মানে বিপ্লবের পরের কথাটা বুঝে নাই যে বিপ্লব তো করছে কমিউনিস্টরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে। কমিউনিস্টদের সেই বিখ্যাত নেতারাও বলছেন বিপ্লব একসময় বিপ্লবীদেরকে খায়া ফেলায়। হ্যাঁ, এরা সত্য। মানে এই জিনিসের পাট আর পরে নাই, না, সেকেন্ড পার্ট আর পরে নাই। এরা বিপ্লব তো করেই নেই, এদের তো এমনি খাবে এরা তো বিপ্লব। হাবিবুল হক বিপ্লব হইছে। হাবিবুল হক বিপ্লব, জি 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 জি, বা মুর্শিদুল ইসলাম বিপ্লব, বা রাশেদ হায়দার বিপ্লব, এরকম আর কি। তো মনে করেন যে এই সমস্ত যারা বিপ্লব করেছে, বিপ্লবীরা কোনোদিন এরকম কেসকিবান্দির ফলে সুলতান খা হয়ে যায় না। বিপ্লবী কারা ছিল? জসিমউদ্দিন মন্ডল, ব্রিটিশ বিরোধী বিপ্লবী, মুক্তিযুদ্ধ করেছেন, 71-এর বীর মুক্তিযোদ্ধা। আবার বীর তো আজকাল বলা নিষেধ। ওই যে ভাবির পোলাদের যে আরেকটা হ্যাঁ আছে না, পেতিপাড়া, তারেক রহমানের পেতিপাড়া, জাহেদ বলছে মুক্তিযুদ্ধের আগে বীর বলা যাবে না। এখন ও নিজেই তো পেতিপাড়া, তো বীরের মর্যাদা বুঝবে কি? তাইলে ওই আমরা লোক কি মাননীয় প্রধানমন্ত্রী বলা ছেড়ে দিব এখন? তাইলে হ্যাঁ, তাই তো মাননীয় বলে অন্য কিছু বলতে হবে। আমি কি মাননীয় এমনি প্রধানমন্ত্রী এমনি কি জাহাদকে আমি, প্রতিমন্ত্রীকে আমি পেতিপাড়া বলি? এমনি বলেছি মনে করেন? কারণ সে তো বলেছে বীর বলা যাবে না, তারও মন্ত্রী বাদে এই জন্য পেতিপাড়া বলি। এখন বুঝতে পারছেন তো কেন আমি বলেছি। যাই হোক, এই যে আমাদের দেশে যে পরিস্থিতি এখন চলতেছে, যে ভাবির পোলাদের তো দায় আছে। এই দেশের অর্থনীতি ধ্বংসে এনসিপির দায় আছে, এই দেশের রাজনীতি ধ্বংসে এনসিপির দায় আছে, এই দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলার দায় এনসিপিদের আছে, আমার ভাবির পোলাদের আছে। এরা এমন কোন এই যে বলছে আগামী 5 বছর আওয়ামী লীগ কর্মস, আরে ভাবা, আর 5 মাস পরে তো তোমাদের হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আমার এই ভাবির পোলারা এখনই 20টা লোক জোগাড় করতে পারে না, তারপর আবার তাদের মিছিল করতে হয় 100 পুলিশ নিয়ে, 150 সাংবাদিক নিয়ে, 20 জন লোক। দেখলাম তো ভাবির পোলারা এখন এই সরকার 4 মাস না যাইতেই আমার ভাবির পোলারা এতিম হয়ে গেছে সব এমপি। ওই এমপি ওই কয়জন সারা মানুষ খুঁজে পায় না, কয়দিন পরে তো আরো পাবে না। এদের উপর যখন ফরিদ ভাই একটু ইন্টারাপশন করি, এই যে হারামজাদাই বললো যে আগামী 5 বছর পর আওয়ামী লীগ করার লোক খুঁজে পাওয়া যাবে না, ভাই গত 2 দিনে অন্তত 300 পোস্ট পাইছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ওই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের কমিটি দিতেছে। আমার কাছে অন্তত 5,000 ফোন আইছে যে ভাই আমার কমিটিতে কেন রাখা হইলো না। আরে ভাই, কমিটিতে রাখার জন্য যদি এত পোলাপাইন পাওয়া যায়, তাহলে এবারে কেমনে করে আওয়ামী লীগ করার লোক পাওয়া যাবে না? এটি পাগল এখন নাকি? এটার উত্তর আছে তো। এতে তো কাম নাই, কাম না থাকলে খই বাজতে হয়। তো খই বাজাও তো একটা কাজ। তো খই বাজার, এটা তো খই বাজতে জানে না, তখন মুখে যা বলার তা বলবে। এই যে ভাবির পোলারা যে বলে, যেই বাংলাদেশের অলিতে গলিতে না, প্রত্যেক বাড়িতে একটা করে আওয়ামী লীগের লোক থাকে, সেইখানে ভাবির পোলারা বলে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না।
আমার ভাবির পোলাদের আর হারিকেন লাগে কয়দিন পরে খুঁজে পাওয়া যাবে। একের ওই সমুদ্রের মধ্যে ছাড়ে না সার্চ লাইট, একের বহু দূরে দেখা যায়, ওইগুলো লাইট দিয়েও তো আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে না আর কয়দিন পরেই। জামাত, এদের যে আব্বু আছে জামাত, তারই খুঁজে পাওয়া যাবে না। তাদের যে জ্যাঠা আছে বিএনপি, তাকে খুঁজে পাওয়া যায় না। আর ভাবির পোলারা তো কোথাকার কি, এদের তো আপনি হারিকেন লাগে খুঁজে, এরা দেখবেন তওবা করে সব আওয়ামী লীগ হয়ে যাবে। সমস্যা হলো ঢুকে যাবে, এটা হলো প্রবলেম। ওরা তো তওবা গুপ্ত। না, যারা গুপ্ত না প্রকাশ্য আওয়ামী লীগ তো আবার শের দিল ৭১ রাজাকারদের ক্ষমা করেছিল বলে কেউ কেউ। তারপরে তারা ২০০৮-৯ ক্ষমতায় এসেও চিন্তা করলো যে না, মুক্তিযুদ্ধ বিরোধী হোক থিলুক থাকুক, তাদের একসাথে নিয়ে চলি, মিলেমিশে মোল্লাদের নিয়ে চলি, মিলিটারি নিয়ে চলি, এরা বোধহয় মানুষ হয়ে গেছে। কিন্তু না, তারা হয় নাই, হবেও না। ৭১ আর মোল্লা মিলিটারি একসাথে যায় না। আমি সবার কথাই বলতেছি না, মানে এখানেও তো কম বেশি কিছু আছে, কিছু পার্সেন্টেজ তো আমাদের মোল্লা হক মিলিটারি, কিছু তো আমাদের আছে, কিন্তু বেশিরভাগ সময় যদি সাদা মাটা বলি যে ৭১-এর সাথে মোল্লা মিলিটারি যায় না। তো আওয়ামী লীগ তো এবার বুঝতে পারছে। তারপরেও শের দিল অনেক বড় হৃদয়, ক্ষমা করে দিতে পারে যে আসো বাবা আসো। কিন্তু যদি এবার ক্ষমা করে, তাহলে এইবার যার একটা ৭৫ এরা ঘটাবে, তারপর আর কিছু খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগের। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগের দলীয় লোকেরা ২ দিন আগে ওই আপনার আমাদের যে কি আইন মন্ত্রী না জানি কি একটা আছে না, সে বলল যে শেখ হাসিনা তো আত্মসমর্পণের সময় পাবে না, তাকে যেখানে দেখা মাত্র অ্যারেস্ট করা হবে। আর আজকে আবার বলতেছে যে এই কথা, শেখ হাসিনা ফিরলে আইনের বাইরে সরকার কিছুই করবে না, আইন মন্ত্রী। কাহিনীটা কি? প্রতিনিয়ত ভাই উল্টায় কেন এরা? সুর আরো পাল্টিবে। শুধু তাই না, একটা দেখলাম যে কেউ নাকি জননেত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছিল যে আপা আপনি গেলে নাকি যারা আমরা আপনাদের সাথে যাবো আমাদের সবাইকে গ্রেপ্তার করবে। তখন তিনি নাকি জবাব দিয়েছেন, শুনেছি আমি, সত্য মিথ্যা জানি না, তিনি বলেছেন যে বলেছে তার মন্ত্রিত্ব তখন থাকবে তো। ২৪ ঘন্টা না যেতে সুর পাল্টাই ফেলছে আইনমন্ত্রী, যে আইনের বাইরে ব্যত্যয় ঘটবে না। এরপরে কি বলবে জানেন, যে তিনি আসুন, তাকে আলাদা রাখা হবে, তার জন্য আদালত আলাদা। তারপর আস্তে আস্তে ডিসেম্বর আসার আগে দেখবেন এই আইনমন্ত্রীকে হারি কিনতে খুঁজে পাবেন না, তার জায়গায় অন্য কেউ চলে আসছে, নাহলে পালাইছে। মাঝখানে তো জায়গা নাই। আমি বলেছি তো জননেত্রী শেখ হাসিনা, অনেকে আমাকে বলেছে, অনেকে না দুঃখিত, কেউ কেউ বলেছে যে শেখ হাসিনা আসলে তাকে গ্রেপ্তার করবে, জেলে রাখবে। আমি বললাম শেখ হাসিনা যেদিন ঢাকায় শুধু পা রাখবে না, জননেত্রী শেখ হাসিনা চাইলেও জেলে যেতে পারবে না। তিনি যদি বলে আমি জেলে যাব, তাও যেতে পারবে না। বলুন কিভাবে? তার এত জনস্রোত দেখবে যে, এত সংবর্ধনা দেওয়া হবে যে আইন আদালত সেনাবাহিনী বিএনপি জামাত ভয়ে কাঁপতে থাকবে। আচ্ছা, আপনাকে যদি জননেত্রী শেখ হাসিনার কথা তো বহুত উপরের কথা, তার কথা বাদ দিলাম, আপনার আর আমার পক্ষে যদি ৫ লক্ষ মানুষ দাঁড়ায়, আমাদের কোথাও জেল দেওয়া যাবে, ধরে নেওয়া যাবে? সম্ভব? ৫ লক্ষ মানুষ যদি না যায়, তাহলে শেখ হাসিনা যেদিন ঢাকায় পৌঁছবেন, জননেত্রী শেখ হাসিনা, কমপক্ষে তো ৫০ লক্ষ লোক থাকবে। এটা তো বহু আগেই বলে রেখেছি। আমার কাছে এই মুহূর্তে যে রিপোর্ট আছে যে নেত্রী যেদিন বাংলাদেশে ঢুকবে, সেদিন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, জেলা দায়রা জজ, ম্যাজিস্ট্রেট আদালত, সব জায়গায় শত শত উকিলরা দাঁড়ায়া যাবে যে হয় মামলা বাতিল করো, নাই তো আমাদের জেলে দাও। উকিলরা দাঁড়াইব, তো কত উকিল ধরবো কোর্ট থেকে? তাহলে এখন যদি শুয়া যায়, তাহলে এই যে কেবল আইনমন্ত্রী নিজের বক্তব্য দিয়ে ২৪ ঘন্টা পার হয় নাই, সুর পাল্টে ফেলছে। বলেছিল আসলে গ্রেফতার করবে, মনে হয় যে আইনমন্ত্রীর কি বলবো আর। আমি বারবার বলেছি যে পৃথিবীতে সবাই বলে আমার দেশ আমাদের দেশ, একমাত্র শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাই বলতে পারে যে এটা আমার দেশ এবং আমার বাপের দেশ। আর কেউ এটা বলতে পারে? আপনি কিন্তু বলতে পারবেন আমাদের দেশ, আমিও বলতে পারবো আমার দেশ বা আমাদের দেশ। আমার বাপের দেশ, এটা আমার বাপের পথ, দেওয়া পথ, এটা কেউ বলতে পারে জমি না দিলে? রাস্তা জনগণের, কিন্তু যে জমিটা দেয় ওই লোকটা কিন্তু বলে এটা কিন্তু আমার বাপের পথ, একমাত্র ওই বলতে পারে যে জমিটা দান করে, রাইট? তো এই দেশটা বানানোর যিনি কারিগর, তার সন্তান আসবে এবং তিনি একটা দলের নেতা, আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দলের নেতা, এবং তিনি কয়েকবারের প্রধানমন্ত্রী। তারে এই যে কোথাকার কোন কেসকির বান্দির পোলারা, এরা কোত্থেকে কবে রাজনীতিবিদ হয়ে গেল, তারাই তারা জেলে তুলবে? এত সস্তা! আরে শেখ ফরিদেরই তো এখন জেলে তোলা বাংলাদেশ সরকারের জন্য কঠিন হয়ে যাবে, কেউ কেউ আমারে বলে, আমি জানি না, আমার লোকজন বলে। তাহলে শেখ ফরিদের জেলে উঠানোই যদি কঠিন হয়, আর আমি কোথায় উগারতলা, আর শেখ হাসিনা হইলো কত উপরে, তারে আপনি জেলে দিবেন, বাংলাদেশের জনগণ বসে থাকবে? আমার কথাই তো ২-৪ ২০ জন লোক রাস্তায় নেমে পড়বে জানবাজি রেখে। আর শেখ হাসিনার জন্য তো লক্ষ লক্ষ মানুষ জানবাজি রাখবে, আপনি তারা জেলে দিবেন? এত সস্তা! আইন আদালত কাজই করবে না।
মানে বিষয়টা এরকম যে রেলগাড়ি উপর দিয়ে দিলে তো মারা যাবো, এটা তো অবশ্যই সত্যি, তাই না? রেলগাড়ি কে, গরু গাড়ি আমার উপর দিয়ে গেলে মারা যাবো, কিন্তু এত মানুষ থাকবে যে রেলগাড়ি আর চলবে না, তখন আপনি কেমনে মরবেন? তো শেখ হাসিনা যেদিন আসবে, এই কোথাকার কোন আইনমন্ত্রী, আরে মুসলেকা সরকারের যে প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, তার পাশাই তখন থাকবে খালে আর বিলে। শিলং সালাউদ্দিন আরেকবার ভিসা করে বলবো, বাবা গো, একবার তো আমার কিডন্যাপ করে নিয়ে গেছিল শিলং, এবার আমি শিলং যাইতে চাই। তারেক রহমান বলবে, এর আগে তো মুসলেকা দিয়েছিলাম, ভাইবার মুসলেকা ছাড়াই আমার যাইতে তো তাড়াতাড়ি লন্ডন আবার ফিরে। আপনি নিশ্চিত থাকেন তারেক রহমানকে লন্ডন ফিরে যেতে হচ্ছে, সালাউদ্দিন সাহেবকে আবার শিলং যেতে হচ্ছে, জামাতের সাদা শগুনকে হয় লন্ডন পালাইতে হবে, অথবা তুরস্ক পালাইতে হবে, অথবা পাকিস্তান পালাইতে হবে। উনি এছাড়া সম্ভবত পাকিস্তান যাইবেন। পাকিস্তানি যাওয়ার সময়, কারণ এবার তো আর আকাশপথ ভারতের ব্যবহার করতে পারবে কিনা আমার সন্দেহ আছে, কারণ এয়ারপোর্ট থেকে পালায় যাইতে পারবে না জনগণ। এইবার এরার কি এয়ারপোর্ট, এরার কি পাহারা দিয়েছে, এইবার দেখবে এয়ারপোর্ট কাহাকে বলে পাহারা দেওয়া, একটাও যেতে পারবে। আর একটা মজার একটা বিষয় বলি, ফটোকার্ড দেখেন, আমি কিছু বলুম না, বাকি আপনি কইেন, ফটোকার্ডটাই দেখাইছি, এই যে ভাই। জি জি জি, খুব মজার জিনিস, খুব মজার জিনিস শুনে। আমি আমি একটু শায়ন নজরুল বলি, আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে আপনার এই বাংলাদেশে যেদিন বিএনপি জামাত জোট সরকার আসবে, সেদিন ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব সহ। মানুষ হাসাহাসি করত। ঠিক যেমন আমি বলেছিলাম যে কলকাতায় একদিন পারমাণবিক বোমা হামলা হইতে পারে পাকিস্তানের, মানুষ হাসাহাসি করেছিল, কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু শেষ ওইটা বলেছে, তারা হামলা করবে সুযোগ পেলেই। তো সৌদি আরব এখন দেখেন তারা কেবল প্রতিরক্ষা জোট করেছে। কয়দিন আগে পরীক্ষিত বন্ধুর নাম কি বললো? আমেরিকা। কে বললো? জামাতের নেতা। আর জানাজা বললো কার? তেহরানের কসাই খোমেনির। গেল কারা কারা? এই সরকারের স্পিকার, মাননীয় স্পিকার, এই সরকারের বিরোধী দল, তাদের লোক গেল ওইখানে, প্রতিনিধি পাঠাইলো জানা যায়। এখন কার পক্ষে গেল? এখন দেখেন বাংলাদেশ, ইরাক, পাকিস্তান, সরি, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, এগুলো সবই প্রতিরক্ষা জোটে সৌদি আরবের পক্ষে। কয়দিন আগে না তুরস্ককে দেখলাম ইরানের পক্ষে এত সাফাবাজি, পাকিস্তানের এত সাফাবাজি, বাংলাদেশের তো সাফাবাজি এখনো চলতেছে। কিন্তু আমি জানতাম এটাই ঘটবে, ঠিক এইভাবে একটা জোট হবে। এই জোটেরাই দেখবেন একদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে, দিবে আবার আব্বা ডাকবে। তখন বলবে কি জানেন, ওই যে হামাসরা বলছে না যে তারা গাজার জনগণের স্বার্থে অস্ত্র পরিত্যাগ করলো, তখন বলবো ইসলামের স্বার্থে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আর যে প্রতিরক্ষা চুক্তি, এই যুদ্ধটা কিন্তু এখন আর ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধ থাকলো না আজকে থেকে, এই চুক্তি করার পরে। এখন কিন্তু যুদ্ধটা শুরু হয়ে গেল শিয়া সুন্নির যুদ্ধ, এবং এই যুদ্ধ কিন্তু দীর্ঘকাল হবে, চলমান। এই যুদ্ধ আপনি থামাইতে পারবেন না, এই যুদ্ধ কন্টিনিউয়াস, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং এই যুদ্ধের ফলাফল কোথায় যে গিয়ে দাঁড়াবে কেউ জানে না, কেউ এখন অনুমান করতে পারবে না। এই যে যেই দিন আসিফ মনিরকে যেদিন হোয়াইট হাউস চা খাওয়াইছিল, সেই দিনই বুঝতে পেরেছিলাম যে মধ্যপ্রাচ্যে কিছু ঘটতে যাচ্ছে, সেখানে কামলা খাটতে হবে পাকিস্তানের। কিন্তু অদ্ভুত ব্যাপার, শুধু পাকিস্তানি এখন কামলা খাটতেছে না, আমাদেরকেও কামলা খাটানোর জন্য এই জোটে নিয়ে নিয়েছে। এখন মিছিল করে না কেন এই সরকারের বিরুদ্ধে? এখন জামাত মিছিল করে না কেন? বিএনপি মিছিল করে না কেন? ফরিদ ভাই, একটা লেটেস্ট ইনফরমেশন দেই, সেটা হচ্ছে কালকে থেকে আমরা জানি যে সার্জিগর আসার পরে, সার্জিগরের ডায়রিয়া হয়েছে কিনা জানি না, কিন্তু ওই যে আপনার ভোজ সভা, নিত্য সভা, এগুলো বাতিল হয়ে গেছে। এখন খলিল বলছিল যে ভারতীয় যে এম্বাসি কূটনীতিক আছে, ওনার সাথে সার্জিগরের বৈঠক হবে না, কিন্তু এইমাত্র যে খবরটা পাওয়া গেল, ওনাদের দুইজনের একটা বৈঠক অলরেডি ঢাকায় হয়ে গেছে, খলিলের না থাকা সত্ত্বেও। কাহিনীটা কোন দিকে গড়াচ্ছে দাদা? হ্যাঁ, আপনাকে বলি, 1 বছর না যেতেই বলেছিলাম, অর্থাৎ 25 সালেই বলেছিলাম যে এই আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে, এই আওয়ামী লীগ এবং ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক হবে, হবেই, কোনো উপায় নাই। কারণ এই বাংলাদেশ দিন শেষে আওয়ামী লীগের হাতেই থাকবে, এই বাংলাদেশ দিন শেষে ভারতের সাথে সুসম্পর্ক থাকতে হবে, তা নাহলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না, পাশাপাশি এই বাংলাদেশে কোনো স্থিতিশীলতা আসবে না। আর বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না আসে, তাহলে আমেরিকা তো ব্যবসা করতে আসছে এখানে, আমেরিকা থেকে এখানে কারো কারো ওই ভাবির পোলাদের মায়ের হাঙ্গা করতে আসে নাই তো, একবার জামাই বানাতে আসে নাই তো, এখানে ব্যবসা করতে আসছে। আমেরিকা এখানে ব্যবসা করবে, জাপান এখানে ব্যবসা করবে, চাইনা এখানে ব্যবসা করবে, স্থিতিশীলতা দরকার। তো তার জন্য এই বৈঠক হবেই। আপনি খেয়াল করেন
যে তারা না করলো, একদিকে ভোজ সভা বাতিল করলো, পাশাপাশি দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করলো। এবং আর একটা কারণ আছে, এই দীনেশ ত্রিবেদী কিন্তু বলছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী না বাংলা ভাষা জানেন, ইংরেজি তো জানেই না, যে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে পারে না। এটাতে বলার কারণে বোধহয় একটু বেজ্জিত হয়েছে, লজ্জায় বোধহয় আর ব্লেজার খোলে, আর ব্লেজার খলিলকে এই জন্য রাখে নাই কারণ এটা তো খুব ঘনিষ্ঠ আলাপ হবে, সেখানে ব্লেজার খলিলকে রাখবে না। কারণ দীনেশ ত্রিবেদীও বিজ্ঞ আর যিনি আসছেন উনিও বিজ্ঞ, এরা বিশ্ব রাজনীতি নিয়ে খেলা করে, এরা তো গোলাম।